হ্যালো এভরিওয়ান, আজকে চলে এসেছি আমার একটি ড্রিম ব্লগ নিয়ে। অনেক দিন ধরেই ভাবছিলাম সাফারি পার্ক যাওয়ার কথা, এখন সময় পেলাম তাই চলে গেলাম সাফারি পার্ক। এবং এই ব্লগে কিন্তু সাফারি পার্কের A to Z থাকবে তোমাদের জন্য। একটি পারফেক্ট ভ্যাকেশনের জন্য তোমরা কিন্তু এখানে আসতেই পারো এবং এখানে কিন্তু মাত্র 50 টাকা জনপ্রতিদিন এখানে সবাই এন্ট্রি করতে পারবে। আমি বাইরে থেকেই খাবার নিয়ে নিলাম কারণ আমি ভেবেছিলাম ভিতরে দাম অনেক বেশি হবে, সেটা ছিল কিন্তু আসলে আমার এটা ভুল হয়েছিল কারণ বাইরের খাবারটা একদমই খারাপ ছিল। এখান থেকে আমি সবাইকে রেকমেন্ড করবো যাতে খাবার কেউ না নেয়। চলে গেলাম ভিতরে 50 টাকার টিকিট কেটে, কিন্তু এখানে যাওয়ার পরেই দেখতে পেলাম ম্যাপের জায়গাটা বন্ধ এবং আমাদের নিজেদের রাস্তা নিজেদেরই মাপতে হবে। আমাদের নিজেদের রাস্তা নিজেকেই করে নিতে হবে। এবং আমরা চলে গেলাম দুই রাস্তা থেকে একদম সোজা এবং যাওয়ার পরেই চোখে পড়লো এই বাসের এরিয়াটা এবং এখানে কিন্তু লম্বা চওড়া লাইন ছিল যেহেতু ঈদের সময় ছিল। ব্লগ দেখে এসেছিলাম আর ব্লগ দেখার এক্সপিরিয়েন্সের ভিত্তিতে আমি এখানে না যাওয়ার কথা ভাবি এবং এখানে চলে গেলাম সাফারি কিংডমে, কারণ এখানে কিন্তু আমার অনেক বেশ ভালোই লাগছিল যখন মানুষের ব্লগ দেখছিলাম, তাই আমি ভাবলাম এখানে আমি এক্সপিরিয়েন্স করে নেই। মাত্র 60 টাকার জন্য 3 রকমের জায়গায় যাওয়া যাবে এবং সেটা কিন্তু খুবই ভালো মতোই আমাদেরকে কমপ্লিমেন্ট করছিল, তাই আমরা চলে গেলাম কিন্তু ভিতরের দিকে এবং এটা কিন্তু ছিল প্যারট দেখার একটা জায়গা এবং এখানে কিন্তু আমরা তাই ভিতরে চলে যাচ্ছিলাম। ভিতরে এখানে কিন্তু শিকল দিয়ে তাদেরকে আটকানো ছিল যাতে পাখিগুলো ভিতরে না যেতে পারে এবং ভিতরে কিন্তু প্রচুর মানুষের কোলাহল দেখছি যেহেতু এটা ঈদের সময় এখানে একটু প্রচুর মানুষ হয়েছিল। আমি রেকমেন্ড করব যখন কোনো মানুষ বা কোনো অনুষ্ঠান না থাকবে তখন সবাই ওখানে যেতে পারে যাতে এটা আরও বেশি উপভোগ করা যেতে পারে। এখানে তারা ভিতরে 20 টাকার জন নিয়ে এক একজনের কাঁধেই পাখিগুলো দিচ্ছিল, যদিও একটু স্ক্যারি ছিল কিন্তু এটা কিন্তু অনেক একটা ভালো এক্সপিরিয়েন্স দিয়েছিল আমাকে। এরপর চলে গেলাম বাংলাদেশি টিয়া পাখিগুলোর কাছে এবং এখানে কিন্তু বেশ অনেক প্রজাতির বাংলাদেশি টিয়া পাখি দেখতে পেয়েছি। গাজীপুরের যে কোনো বাস ধরে চলে আসতে পারো, তারপর কিন্তু বাঘের বাজার এবং সেখান থেকে অটো ধরেই সোজা চলে আসবে একদম সাফারি পার্কের সামনে। এটা কিন্তু একদম সহজভাবে তোমাদেরকে লোকেশন বলে দিলাম। তারপর কিন্তু চলে গেছিলাম আমরা প্রজাপতি দেখার জন্য, কিন্তু এখানেও কিন্তু আমি অনেক ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। ভিতরে যাওয়ার পর সেটা তোমরাও বুঝতে পারবে কেন ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি, কারণ এখানে ওরা বলেছিল এখানে অনেক প্রজাপতি এবং অনেক রকমের প্রজাপতি দেখা যাবে, কিন্তু এখানে কিন্তু আমি কিছুই দেখতে পাইনি। এখানে একটা বোর্ডে লেখা ছিল যে এখানে ওরা গরমে, বর্ষায় এবং কুয়াশায় ওরা কখনোই ওড়ে না, কিন্তু আমি যদি শীতকালে যাই তখনও যদি ওরা না ওড়ে, গরমে না গেলেও যদি ওরা না ওড়ে এবং বর্ষাকালেও যদি ওদেরকে আমরা না দেখতে পাই তাহলে ওদেরকে আমরা কখন দেখতে পারবো, এটা আমার প্রশ্ন। এই প্রশ্নের উত্তরে এক ভাই আমাকে কোনায় কিছু প্রজাপতি দেখালো এবং সেটা নিয়ে আমি অনেক হ্যাপি হয়ে গেলাম এবং এই পার্কটা কিন্তু এখানেই শেষ ছিল প্রজাপতির জন্য। এবং তারপর আবার বাইরে চলে আসলাম এবং দেখলাম একটা অবাক জিনিস, ডাইনোসরের ডিম, এবং সেখানে আমাকে মেপে নিলাম যে আমি কতটুকু লম্বা হয়েছি ডাইনোসরের সাথে। এখানের অনেক এরিয়ায় রেস্ট্রিক্টেড ছিল এবং এই কারণে এখানে অনেক জায়গা বন্ধ ছিল এবং আমরা লাকিলি এটা আমরা কিনিও নেই। এবং তারপর কিন্তু এখানে ঝুলন্ত ব্রিজের জায়গাটা ছিল এবং এটা কিন্তু অনেক সুন্দর করে ডেকোরেট করা ছিল। এখানে প্রাইসটা কিন্তু খুবই রিজনেবল ছিল, মাত্র 10 টাকার ব্যবধানে যে কেউ ঝুলন্ত ব্রিজে উঠতে পারবে, কিন্তু এখানে কিন্তু একটা রেস্ট্রিকশন ছিল 40 জনের উপরে কেউই এখানে উঠতে পারবে না, কিন্তু আমার মতে এটার উপরে 100 জনের বেশি ছিল। আমরা বাঙালি, ব্রিজ না ভাঙা পর্যন্ত আমরা এটাকে ইউজ করতেই থাকবো, স্বাভাবিক। এটার নিচে কিন্তু ছোট একটি নদী বা যেটাকে খাল বলতে পারি বরিশালের ভাষায়, সেটা বয়ে যাচ্ছিল এবং সেটার পানি কিন্তু খুবই কর্দমাক্ত ছিল এবং এটা দেখতে কিন্তু সুন্দরবন ভাইব দিচ্ছিল। সাথে কিন্তু এখানে ঘোড়া দেখা যাচ্ছিল, ঘোড়াগুলো দেখতে কিন্তু বেশ কিউট ছিল। ছোটোবেলায় একটা জিনিস আমাকে সবসময়ই কিন্তু মেসমরাইজড করেছে, সেটা হচ্ছে এই গাছটা, যে ছোঁয়ার সাথে সাথে ওরা কিভাবে ওদের প্রতিক্রিয়া দেখায় এবং এটার নাম কিন্তু লজ্জাপতি গাছ। এবং সেটার সাথে আমি কিছুক্ষণ আমার সেই ছোটোবেলার মত বিনিময় করে নিলাম এবং নিজের সেই ছেলেবেলাটাকে আবার উপভোগ করে নেওয়ার চেষ্টা করলাম। ব্যাপারটা কিন্তু অনেক ভালো লাগে। এখানের বানরগুলো কিন্তু একদম উন্মুক্ত অবস্থায় ছিল এবং ওদেরকে কিন্তু একদম খাঁচার বাইরে দেখা যাচ্ছিল এবং সেটা কিন্তু খুবই ভয়ানকও ছিল, কারণ মানুষ ওদের সাথে যেভাবে ওদের উত্ত্যক্ত করে বা ওদেরকে নিয়ে যেভাবে মজা শুরু করে এটা কিন্তু ওদের জন্য খুবই বিপজ্জনক। দেখতে পেয়েছিলাম হাতি, সেটা কিন্তু অনেক দূর থেকে জুম করলেও বোঝা যাচ্ছিল না এবং চোখ থেকেও বোঝা যাচ্ছিল না, এত দূরেই ছিল। এবং তারপর কিন্তু চলে গেলাম মিউজিয়ামে কিছু নাকি ওদের ওখানে আবিষ্কৃত বা ওদের সংরক্ষিত রয়েছে এরকম প্রাণী দেখতে, অনেক পুরনো।
এবং সেখানে যাওয়ার পরেও কিন্তু পুরোপুরি ডিসঅ্যাপয়েন্টেড হলাম, কারণ এখানে কিন্তু আমার মনে হয়েছে এখানে সব কিছু ওদের নিজেদের বানানো জিনিস, কারণ এই জিনিসগুলো কিন্তু এভাবে রাখা একদমই সম্ভব নয়। আমি কিন্তু জুলজিস্ট, তাই কিন্তু আমি এটা বলতেই পারি যে এগুলো সব ফেক, কারণ এভাবে কিন্তু রাখা সম্ভব নয়। এবং এখান থেকেও ডিসঅ্যাপয়েন্ট হওয়ার পর আমি কিন্তু চলে গেলাম পরবর্তী রুমে, কিন্তু সেই রুমটা আমাকে ডিসঅ্যাপয়েন্ট করেনি, কারণ এইভাবেই কিন্তু এগুলোকে সংরক্ষিত করা হয়। কিন্তু এখানে আমি অনেক রকমের প্রাণী দেখতে পেয়েছি যেগুলো কিন্তু একদম পুরোপুরি সংরক্ষিত অবস্থায় ছিল এবং ওদের কিন্তু সেই পানিগুলোর মধ্যে ডোবানো ছিল, এবং সেটা কিন্তু একদম আমাদের প্রাণীবিজ্ঞানে আমরা যেভাবে দেখেছি একদম সেভাবে। আসলে আমরা কিন্তু এখানে আসলে অনেক কিছু দেখতে পারি এবং শিখতে পারি। সেখানে কিন্তু ওদের বানানো থাকুক বা না থাকুক, এটা কিন্তু আমাদের জ্ঞান বিকাশ করে, তো আমাদের এখানে আসা উচিত। তারপর কিন্তু এখানে মাছের একটা মিউজিয়াম ছিল, মিউজিয়াম বলবো না, এটা মাছের অ্যাকোরিয়াম ছিল। কিন্তু এখানে কিন্তু আমি অনেক দেশীয় মাছ দেখতে পেয়েছি যেগুলোকে আমরা সচরাচরই দেখতে পাই, এবং এগুলো কিন্তু দেখার সাথে সাথে আমার কিন্তু একদমই ভালো লাগে, কারণ এগুলো আমরা দেখতে পাই এবং এগুলো টিকিট দিয়ে দেখা একদম টোটালি নট ওর্থ ইট। এবং এখান থেকেও ডিসঅ্যাপয়েন্ট হওয়ার পর তারপর আবার চলে যাচ্ছিলাম অন্যদিকে, এবং ব্লগটা ছিল এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে, সবাই ভালো থাকবেন।